ফার্স্টে রিকল সেশন হবে আগের দিনের মতনই। চলো ফার্স্ট প্রশ্ন আসছে, যাকে বলো সে বলবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার? নিচের কোনটি ম্যাটার বা পদার্থের ফিজিক্যাল ক্লাসিফিকেশন নয়? বিএইচসি কোর্স, বিইসি, প্লাজমা, সুপার কুলড লিকুইড। অনুষ্কা। বিএইচসি কোর্স। বিএইচসি কোর্স। বাকিগুলো কেন হবে না সেটা বলো। কারণ ফিজিক্যাল ক্লাসিফিকেশনের বাকিগুলো হচ্ছে বিএসসি মানে বোস আইনস্টাইন কনডেনসেশন যেটা, আর প্লাজমা তো ছিলই, আর সুপার কোল্ড লিকুইড তো আমরা পড়েছি। কোনটা বলো? সুপার কুলড লিকুইড কোনটা? সুপার কোল্ড লিকুইডটা তো বোধ হয় এই সুপার কুলড ছিল। লিকুইড একটা অথবা নাম ছিল কার? ওটা কি অ্যামারফাস সেই বোস আইন সলিড। আমারফাস সলিডে? অ্যামারফাস সলিডকে বলা হতো, অ্যামারফাস সলিডকেই বলা হতো সিউডো সলিড বা অ্যামারফাস বা সুপার কুলড লিকুইড বলা হতো। তাহলে এটাও আমরা সলিডের মধ্যেই পাচ্ছি, তাহলে ফিজিক্যাল প্লাজমাও ফিজিক্যাল বোস আইনস্টাইন কন্ডেনসেট। কিন্তু বিএইচসি কোড আমাদের কোনো মতে ফিজিক্যাল ক্লাসিফিকেশন পড়ে না। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন এ। 2 নম্বর, সঞ্জনা। কন্ডেনসেশন ইজ দ্য প্রসেস টু চেঞ্জ দ্য স্টেট। কন্ডেনসেশনের বাংলাটা বলবে? ঘনীভবন। ঘনীভবন পদার্থের সেই অবস্থা যেটা কঠিন থেকে লিকুইডে যায়, লিকুইড থেকে সলিড বা কঠিনে আসে, গ্যাস থেকে লিকুইড হয়, লিকুইড থেকে গ্যাস হয়। লিকুইড থেকে গ্যাস হয়। লিকুইড থেকে গ্যাস হতে গেলে কি করা উচিত বলো তো? তোমার কাছে আমি জল দিলাম, তুমি গ্যাস বানাবে, কি করবে? না স্যার, ওটা গ্যাস থেকে লিকুইড হবে। একটু ভাবো, মানে একদম মুখস্থ করতে যাবে না, আজকে যা করাবো মুখস্থ করতে গেলে ভুলবে। তোমাকে ঘনীভবন মানে জমাতে হবে, গ্যাস থেকে লিকুইডে আনতে হবে। তাহলে অপশন কোনটা উত্তর হবে? সি। সি। অপশন সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বর্ষা। হুইচ অফ দ্য ফলোইং ইজ সিউডো সলিড? কোনটিকে ছদ্মবেশী সলিড বলা হয়? ডায়মন্ড, গ্লাস, গ্রাফাইট, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম হবে, সলিডাম হয়ে গেছে। বলে ফেলো। বর্ষা শোনা যাচ্ছে? বর্ষা শুনতে পাচ্ছে না হয়তো। মৌমিতা বলো। বর্ষা শুনতে পাচ্ছে, বলো বর্ষা বলো। স্যার গ্লাস। এতক্ষণ ধরে কোথায় ছিলে? গ্লাসে জল খাচ্ছিলে? স্যার বলছিলাম, আমি শুনতে পাচ্ছেননি আপনি। আচ্ছা আচ্ছা, তাহলে গ্লাস হবে। ডায়মন্ড, গ্রাফাইট বা সোডিয়াম ক্লোরাইড বা কোয়ার্টজ, এগুলো সবই হচ্ছে তোমার নিয়তাকার কঠিন বস্তু বা ক্রিস্টালাইন সলিড। ছদ্মবেশী সলিড বা অ্যামারফাস সলিড বা সুপারকুল লিকুইড, বারবার উচ্চারণ করো, মনের মধ্যে দেখে মনে রাখবে। গ্লাস হয় প্লাস্টিক, রাবার ইত্যাদি। নেক্সট প্রশ্ন মৌমিতা। ইন হুইচ স্টেট কাইনেটিক এনার্জি ভলিউম অফ ম্যাটার ইজ জিরো? কোন স্টেটে গতিশক্তি এবং আয়তন শূন্য হয়ে যায়? হিন্স হিসাবে বলতে পারি সেখানে পুরো আয়োনাইজড পার্টিকেল হয়ে যায়, তাই গতিশক্তি থাকে না। আয়োনাইজড নয়, সুপার কুলড করা হয়, বলতে পারবে? নোটগুলো যেভাবে লিখতে বলেছি সেভাবে কিন্তু লিখবে, আর নোটের মধ্যেই সব কোশ্চেন এখান থেকেই তুলেছি। বলো, 4টা অপশন আছে, সলিড, বিইসি, প্লাজমা, গ্যাসিয়াস। আচ্ছা, বিইসি প্রসেসটা কি ছিল মনে আছে?
স্যার আমি না আগের ক্লাসটা করিনি। ও করোনি? আচ্ছা না। উত্তর কে বলতে পারবে? বিএসসি হবে। বিএসসি হবে। বিএসসি হবে। কেন এটাই ছিল যেখানে সুপার কুলিং করা হতো। এই স্টেটটা কিন্তু হাই টেম্পারেচার না, একদম লো টেম্পারেচার, কেননা এখানে বসন কণার সুপার কুলিং করা হয়, এতটাই ঠান্ডা করা হয় এবং -273 কেলভিন টেম্পারেচারে চলে যাচ্ছে। আর এই টেম্পারেচারে যে কোনো বস্তুর গতিশক্তি, ভলিউম, আয়তন সব কিছু শূন্য হয়ে যায়, এটাও মাথায় রাখতে হবে। তাহলে এইটি সেই স্টেট যে এখানে গতিশক্তি, আয়তন সবই শূন্য, বিইসি হবে। ভুল করেও প্লাজমা মারবে না, মাথায় রেখে কিন্তু। নেক্সট প্রশ্ন, পিয়ালি, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি? কাকে মডার্ন কেমিস্ট্রির ফাদার বলা হয়? আইনস্টাইন, ডেমোক্রিটাস, ল্যাভোইসিয়ার, কনাথ? ল্যাভোইসিয়ার। ল্যাভোইসিয়ার। অপশন সি। স্যার। নেক্সট প্রশ্ন সবার জন্য, হুইচ স্টেট ইজ ইন সুপার এনার্জেটিক স্টেট? প্লাজমা। 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 একদম কারেক্ট অ্যান্সার। চলে আসবো চেঞ্জ অফ স্টেটে আজকে হবে। আগেই বলেছিলাম কোনো একটা অবস্থার পরিবর্তন আমি করতে চাইছি, কঠিন থেকে সলিড বা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে আবার সলিড, গ্যাস থেকে লিকুইডেশন। এটা করতে পারি দুটো পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বা চেঞ্জিং টেম্পারেচার, আর একটা হচ্ছে চেঞ্জিং প্রেসার, চাপের পরিবর্তন। চাপ এবং তাপমাত্রা এই দুটোর পরিবর্তনের মাধ্যমে আমরা এটা করতে পারি। ওইটা ভালো করে ছবির মাধ্যমে মনে রাখতে হবে। আগের দিনই বলেছিলাম যদি সলিড থেকে আমরা লিকুইড করি তখন কি করব, জিনিসটাকে গলাতে হবে, মানে মেল্টিং। মেল্টিং মানে গলন, বাংলাগুলো জানবে। আরেকটা নাম বলেছিলাম ফিউশনও বলা হয়, FUSION। আবার লিকুইড থেকে যখন সলিড করবো মানে জমাবো, মানে ফ্রিজিং করতে হবে, ফ্রিজিং করতে হবে। বা ইংলিশে ফ্রিজিংকে বলা হয় কঠিনীভবন, মানে বাংলায় বলা হয়। এবার লিকুইড থেকে গ্যাসে যাব, ইভাপোরেট করতে হবে, বাষ্পীভবন। আবার যখন গ্যাস থেকে লিকুইডে আসবো, কনডেনসেশন, মানে ঘনীভবন। গ্যাস, এবার সলিড থেকে আমি ডাইরেক্ট গ্যাসে যাব, তখন সাবলিমেশন। সাবলিমেশনের বাংলা কি? ঊর্ধ্বপাতন। আর গ্যাস থেকে যখন আমি সলিডে আসবো তখন ডিপোজিশন করতে হয়, মানে কি? অবক্ষেপণ। ব্যাস, বাংলা নামগুলো মনে রাখবে। মনে আছে সবার আশা করি। মৌমিতা একবার বলে ফেলো, প্রসেস দেখে দেখে বলবে। বলে দাও। প্রথম থেকে বলবো? এই জায়গাটায় যেটা বললাম সেই চেঞ্জগুলো বলবে প্রসেস সমেত, পরীক্ষা ওটাই পড়ে। লিকুইড মানে বাষ্পীভবন। না, সলিড থেকে শুরু কর। আমি সলিডকে লিকুইড করতে চাই, তোমার কাছে আমি বরফ দিয়েছি, তুমি ওকে জল বানাবে। সেই জল বানাতে প্রসেসটা হবে, সেটা প্রসেসটার নাম কি হবে বলো? দেখা যাচ্ছে? লেখাই আছে, তীর চিহ্নগুলো দেখবে ভালো করে। মেল্টিং দেখতে পেয়েছো নামটা? স্যার আমি দেখতে পাচ্ছি না। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মোবাইলের নেটটা একটু অসুবিধা করছে, দরকার হলে লেফট জয়েন করো, সেটাই করছে হয়তো। আচ্ছা, নামগুলো সবারই মনে আছে পিয়ালি? হ্যাঁ স্যার। যদি 500 টাকা। ঠিক আছে, বুঝতে পারছি। এবার পরপর এই প্রসেসগুলো সম্বন্ধে একটু জানা যায়। প্রথমেই চলে আসবো ফিউশন, মেল্টিং বা গলন।
দেখতে পাচ্ছ তোমরা। প্রথম টপিকই হচ্ছে ফিউশন। নামগুলো একটু ভালো করে মনে রাখবে, কিছু তেমন নাই যে মুখস্থ করার মতো, ছবি ভালো করে বুঝলেই হবে। ফিউশন, মেল্টিং বা গলন। দেখতে পাচ্ছ ছবিতে একটা বরফ গলে জলে পরিণত হচ্ছে। এই যে জলে পরিণত হলো, এখানে কিছু নির্দিষ্ট কিছু জিনিস থাকবে। তুমি কি করবে? তুমি তো তাপ দিবে। এর তাপ কতক্ষণ ধরে দিব? একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত আমাকে দিতে হবে এবং একটা নির্দিষ্ট চাপও রাখতে হবে। তাহলে নির্দিষ্ট চাপে সাধারণত কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে একটি নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে পদার্থটি গলে তরলে পরিণত হয়। তার মানে তুমি তাপ প্রয়োগ করতে থাকছো, কখন করবে? থামবে নি নাকি? থামতে হবে। যখন একটি নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে যাবে পদার্থটি, তখনই দেখবে গলে তরলে পরিণত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রসেসটা, হচ্ছে মেল্টিং বা গলন। নেক্সট, উল্টোটা পড়বো, ফ্রিজিং বা কঠিনীভবন, জমানো। এক্ষেত্রে উল্টোটা হবে। আগের ক্ষেত্রে যেমন তাপ দিচ্ছিলাম, এখান থেকে তাপকে কি করবো? বের করে নেবো। নির্দিষ্ট চাপে রাখতে হবে। নির্দিষ্ট চাপে কোনো তরল পদার্থ থেকে ক্রমশ তাপ বের করে নিতে থাকলে একটি নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে তরলটি জমে কঠিনে পরিণত হয়। তুমি তাপ বার করছো, কতক্ষণ বার করে? থামবে নি নাকি? বার করতে করতে একটা নির্দিষ্ট উষ্ণতায় যখন পৌঁছে যাবে, তখনই দেখবে আর জলটা জল নাই, সেটা কি হয়ে গেছে? বরফ হয়ে গেছে। তাহলে এই যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থটি জমে কঠিনে পরিণত হলো, এই প্রসেসটাকে বলা হয় ফ্রিজিং বা কঠিনীভবন। নিজের মধ্যে রিকল করতে থাকো, দেখো মনে থেকে যাবে। নেক্সট যাচ্ছে, এগুলো ইজি জিনিস। এবার এখানে গলন যখন পড়ছো, গলনাঙ্কও জানতে হবে কি জিনিস, আর ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক জানতে হবে। নামগুলো ছোটবেলায় পড়ে এসছো, ক্লাস 8-9-এ ছিল। মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, একটু আগে যে বললাম কথাটা, নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে যাওয়ার পর তুমি কি করছো? থেমে যাচ্ছ, আর তাপ প্রয়োগ করছো না। সেই নির্দিষ্ট উষ্ণতাটাই হচ্ছে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বা ওই তরল পদার্থের হিমাঙ্ক। এর জন্য একটা চাপ থাকতে বলেছিলাম, নির্দিষ্ট চাপ। তার চাপটা কত? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 76 সেমি উচ্চ পারস্তম্ভের চাপ, সেটি হচ্ছে নির্দিষ্ট চাপ। মানে অ্যাটমসফেরিক প্রেশার, মানে তোমাকে বাইরে থেকে কোনো চাপ প্রয়োগ করতে হচ্ছে না, তুমি ওই চাপেই কাজ করছো। মানে অ্যাটমসফিয়ারে যে প্রেশারটা আছে, আর অ্যাটমসফিয়ার প্রেশারটাকে 76 সেমি উচ্চ পারস্তম্ভের চাপ ধরা হয়। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, সেই উষ্ণতাকে ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বা শুধু গলনাঙ্ক বলে। আবার রিপিট করছি, জাস্ট ইমাজিন করো তোমার কাছে বরফ দিচ্ছি, বরফ দেওয়া আছে, তুমি তাকে চাপ মানে এমনি নর্মালি বাতাবরণেই রেখেছো, তুমি তার উপর কি করছো? তাপ দিচ্ছ, হিট দিচ্ছ। দিতে দিতে একটা সময় আসবে, নির্দিষ্ট উষ্ণতায় যখন পৌঁছে যাবে, সেই যে নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে তরলে পরিণত হয়ে যাচ্ছে, সেই উষ্ণটাকে বলা হবে গলনাঙ্ক, ওই কঠিন পদার্থের। আর একই জিনিসটা তুমি ভালো করে যদি দেখো, একই লেখা আছে, কোনো আলাদা নাই। শুধুমাত্র বিশুদ্ধ তরল পদার্থকে তাপ বর্জন করতে গিয়ে জমে কঠিনে পরিণত হয়। কোন? সেই উষ্ণতা, যেই উষ্ণতায় জমে পরিণত হয়ে যাবে, তার থেকে বেশি নয়। মানে একটা তো রেজিস্ট্যান্স আছে, দিতে দিতে এক জায়গায় তো থামতে হবে না। তুমি তাপ দিয়েই যাবে, তাপ বার করতে থাকবে, এরকম তো হবে না। একটা নির্দিষ্ট উষ্ণতায় এসে সেটা কঠিন থেকে তরল হবে, বা একটা নির্দিষ্ট উষ্ণতা কমানোর পর সেটা তরল থেকে কঠিন হবে। সেই যে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে বলা হবে ওই পদার্থের গলনাঙ্ক বা হিমাঙ্ক। উদাহরণস্বরূপ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো, এটাও আমি পাশে লিখে দিয়েছি। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে আমরা বুঝি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন উষ্ণতায় গলে জলে পরিণত হয়। আরেকটা জিনিস এখান থেকে জানলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড যা, 273 কেলভিনও কিন্তু তা। এই ইনফরমেশনটাও জানলাম, পরে বলতাম তাও। আবার নিচে দেখো, জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। কেলভিনের আগে কিন্তু ডিগ্রি বসে না। মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয়। এবার দেখলাম কি একটা জিনিস, মেল্টিং পয়েন্ট যেটা, ফ্রিজিং পয়েন্টও সেটা, দুটোর ভ্যালু কিন্তু সমান হয়। মানের কিন্তু পার্থক্য থাকতে পারে, কিন্তু জিনিসটা একই। তুমি যদি ভালো করে দেখো, বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার জলের হিমাঙ্ক দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে একটা জিনিস এখান থেকে ইনফরমেশন পেলাম, মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক আর ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক দুটোই কিন্তু সমান হয়। দুজনের জিনিসটি আলাদা, মানে বুঝতে গেলে আলাদাই, কিন্তু কিন্তু দুজনের ভ্যালু, ইউনিট পুরোটাই সমান। চারটি জিনিস পড়লাম,
শুধুমাত্র কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন। কোনো সমস্যা কিছু আছে বলে দিবে, পরে সমস্যা বাড়বে না। বলো মৌমিতা, কিছু বলবে? বলছি এই যে হিমাঙ্কটা আরেকবার একটু বলে দিবেন। হিমাঙ্ক মানে তোমাকে আমি কি দিয়েছি? জল দিয়েছি। তুমি কি করবে? বরফ বানাবে। কি করবে বলো, কি করবে? ফ্রিজে হ্যাঁ রাখবে তো নাকি? হ্যাঁ। ফ্রিজে রাখবে, রাখার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে বরফ? না। কতক্ষণ পর হবে? 5 মিনিট 10 মিনিট পর হবে তো নাকি? মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা তাকে দিতে হবে তো। তুমি সঙ্গে সঙ্গে হ্যাঁ চাইলে পাবে না। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত আসার পর যখনই ওই জলটা বরফ হয়ে যাচ্ছে, সেই উষ্ণটা, যেই উষ্ণটা হয়ে যাচ্ছে, সেই উষ্ণটাকে ওই তরলের হিমাঙ্ক বলা হয়। ইমাজিন করো ভালো করে। তুমি বরফ রাখলে সঙ্গে সঙ্গে, বরফ নয়, জল রাখলে সঙ্গে সঙ্গে বরফ হবে না। তাহলে বরফ হওয়ার জন্য একটা উষ্ণতা লাগবে, তাপমাত্রা লাগবে। যে তাপমাত্রায় এসে জলটা বরফে পরিণত হবে, সেই তাপমাত্রাকে ওই জলের হিমাঙ্ক বলবো। ঠিক আছে? হ্যাঁ। এবার পরে চলে আসছি আবার সোজা জিনিস। গলনাঙ্কের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। এই যে গলনাঙ্ক আছে, পরে আমরা পড়বো পরবর্তী জিনিস। এর উপর বিভিন্ন বিষয়ের প্রভাব লক্ষ্য করব। যেমন এদের দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পদার্থের উপর প্রযুক্ত চাপ, মানে আমি যদি এক্সট্রা চাপ প্রয়োগ করি তাহলে কি গলনাঙ্ক বাড়বে না কমবে সেটা লক্ষ্য করব। আর পদার্থের মধ্যে অপদ্রব্য, মানে কোনো একটা ইনপিউরিটি মিশাবো, যেমন নুন মিশিয়ে দিলাম, এর ফলে কি গলনাঙ্ক বাড়বে না কমবে সেইগুলো কি লক্ষ্য করব। দুটি জিনিস বললাম গলনাঙ্কের উপর, একটা হচ্ছে প্রযুক্ত চাপ, আর একটা হচ্ছে অপদ্রব্যের উপস্থিতি। প্রথমে আমরা প্রথমটায় পড়ব, দেখে নাও। গলনাঙ্কের উপর চাপের প্রভাব বলছে গলনের ফলে যে সমস্ত পদার্থ আয়তনে বাড়ে, প্রথমে মাথায় রাখলাম। আর দ্বিতীয় পয়েন্টে দেখো, গলনের ফলে যে সমস্ত পদার্থ আয়তনে কমে। চাপ বাড়ালে, চাপ বাড়ালে দু ক্ষেত্রেই কিন্তু আমি চাপ বাড়াচ্ছি, কিন্তু জিনিসটা কি হচ্ছে, যাদের আয়তন বাড়ে সেক্ষেত্রে চাপ বাড়াচ্ছি, আর যাদের আয়তন কমে তাদের ক্ষেত্রেও চাপ বাড়াচ্ছি। যে ক্ষেত্রে আয়তন বাড়ে এবং চাপও বাড়াচ্ছি, তখন গলনাঙ্ক কি হবে? বাড়বে। আর যাদের চাপ কমছে তা সত্ত্বেও আমি, সরি, আয়তন কমছে তা সত্ত্বেও চাপ বাড়াচ্ছি, সেক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক কমবে। যেমন মোম, তামা, উদাহরণগুলো মনে রাখতে হবে কিন্তু। মোম, তামা, সোনা, ন্যাপথালিন, এগুলো ছাড়া বাইরে বসে আসে না। মোম, তামা, সোনা, ন্যাপথালিন ভালো করে মাথায় রাখো। এদের কিন্তু যদি গলায়, এদেরকে যদি গলিয়ে দিই, এরা কিন্তু আয়তনে বেড়ে যাবে। কিন্তু অপরদিকে বরফ, ঢালাই লোহা, পিতল, বিসমাথ, এদেরকে যদি আমি গলাই, এরা কিন্তু আয়তনে কমবে। তাহলে এদের উপর যখন চাপ বাড়াবো, তখন কিন্তু মোম, তামা, এদের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক বেড়ে যাবে। কিন্তু এদের ক্ষেত্রে যখন চাপ বাড়াবো, তখন কিন্তু গলনাঙ্ক কমে যাবে। উদাহরণ দিয়ে পরীক্ষায় পড়বে ভালো করে মনে, বরফ বা ঢালাই লোহার উপর যদি চাপ বাড়াই, তাহলে গলনাঙ্ক বাড়বে না কমবে, এইভাবে কোশ্চেন আসবে কিন্তু উদাহরণ দিয়ে। তাই উদাহরণগুলো একবার রিপিট করছি। প্রথমে বলছি মোম, তামা, সোনা, ন্যাপথালিন, এইগুলো দিয়ে বাইরে আসবে না। এইগুলো হচ্ছে সেই সমস্ত পদার্থ যাদেরকে আমরা যদি গলাই তাহলে আয়তন বাড়বে। তাহলে এই সমস্ত আয়তন বাড়বে, এরপর যদি আমি চাপও বাড়াই তাহলে গলনাঙ্ক বাড়বে। কিন্তু বরফ, ঢালাই লোহা, পিতল, বিসমাথ, এদের আয়তন কমে যখন গলাচ্ছি, এই পরিস্থিতিতে আমি যদি চাপ বাড়িয়ে দিই তাহলে গলনাঙ্ক কমবে। উদাহরণস্বরূপ দেখো, চাপ বাড়ালে সব পদার্থের আয়তন বৃদ্ধি বাধা পায়, তাই গলনাঙ্ক বেড়ে যাচ্ছে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে মোমের গলনাঙ্ক প্রায় 0.0 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। মানে যেখানে গলনাঙ্ক হওয়া উচিত তার থেকে আরো বেশি এগিয়ে যাবে। আবার এই ক্ষেত্রে পরেরটা দেখো, বরফের ক্ষেত্রে গলনাঙ্ক 0.00373 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, আমি আগে বলে দিলাম। এগুলো জাস্ট দেওয়া আছে, এগুলো মুখস্থ করবে না, কেন এগুলো মুখস্থ করে পরীক্ষা আসে না, আর এগুলো আসবেও না, কারণ এগুলো ডাটা দেওয়া থাকে পরীক্ষাতে। তাহলে কোশ্চেন কি পড়বে? উদাহরণ দিয়ে পড়বে। ঢালাই লোহা উপর চাপ বাড়ালে বা প্রেসার যদি ইনক্রিজ করা হয়, তাহলে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কি পরিবর্তন হবে? বাড়বে, কমবে, একই থাকবে?
না কোনোটিই নয়। বোঝা যাচ্ছে প্রশ্ন? অনুষ্কা বলে ফেলো উত্তর কি হবে তাহলে? কমে যায়। কমে যাবে, একদম কারেক্ট। নেক্সট প্রসেস যাচ্ছি। এবার অপদ্রব্য আসবে। বিশুদ্ধ অপদ্রব্য মেশালে গলনাঙ্ক কমে যায়। ভালো করে মাথায় রাখবে, 3 পয়েন্ট বলছি, আগে দুটো পয়েন্ট রাখতে হবে। যদি অপদ্রব্য মেশাই, একবার থেকে আছে অপদ্রব্যগুলো সব বেড়ে যাবে। কঠিন পদার্থের সঙ্গে যদি আমি অপদ্রব্য বা ইমপিউরিটি মেশাই, বাইরে থেকে একটা জিনিস মিশিয়ে দিলাম, তাহলে গলনাঙ্ক কিন্তু কমে যাবে। যেমন কিন্তু বরফের সঙ্গে যদি মিশাই তখন 0°C অনেক কম হয় এবং এভাবে হিম মিশ্র তৈরি করা হয়। তাহলে সকালবেলায় যদি কেউ সবচেয়ে পেটি করে তোমার যে এগুলো বরফের মধ্যে মাছ বরফ আছে নাকি, ওটা আসলে হিম মিশ্র বা ফ্রিজিং মিক্সচার বলা হয়। সংরক্ষণ করার জন্য করে মাছ মাংস এগুলো সংরক্ষণ করে হিম মিশ্র বানানো হয়। এখানে শুধু বরফ থাকে না, কারণ বরফের মধ্যে মাছ আছে, বরফটা হয়ে যাবে এককালে। তা বরফটা যাতে দেরি হয় তার জন্য ওর সঙ্গে ইউরি বা মিশিয়ে দেওয়া হয় যাতে বরফটা একটু কমে যায়। তাহলে যে সমস্ত মিশ্রণ দিয়ে খুব কম মিশ্রণ 3 ভাগ ওজনের বরফ গুঁড়ো নিবে আর 1 ভাগ ওজনের সাধারণ লবণ নিবে। মানে অনুপাত বেশি হচ্ছে বরফ আর ছোটটা হচ্ছে কি নুন হচ্ছে। এইভাবে মিশিয়ে হিম মিশ্র যে উষ্ণতা হয় সেই উষ্ণতা একটু মনে রাখতে হবে। মানে ভাবতে পারছো আমরা বরফ বলতে গেলে ওটা কিন্তু আমি যদি নুন মিশিয়ে দিই 1 কেজি নুন, সেখানে মানে গলনাঙ্ক আইসক্রিম বা কুলপি বরফ ইত্যাদি তৈরিতেও কিন্তু আমরা হিম মিশ্র ব্যবহার করছি। ঠিক আছে, বাষ্পীভবন যখন লিকুইড গ্যাসে গেছে সেটা বাষ্পীভবন। কিন্তু এই মধ্যে দুটো ভাগ, একটা বাষ্পীভবন একটা স্ফুটন। ভালো করে নামগুলো দেখবে। বাষ্পীভবনটা জেনারেলি ভেপারাইজেশন বলা হয়, না হলে আমরা ইভাপোরেশনও বলতে পারি। কিন্তু ইভাপোরেশন ভালো বলা হয়, বাষ্প বলা হয়, স্ফুটন হচ্ছে বয়েলিং করা। এই দুটো ছোট থেকে বলা হয়। যখন জল ফুটন্ত অবস্থায় হয়, একটা কথাই লক্ষ্য করেছো? রান্না করে গেছো কি তাহলে বলতে পারো। ফোটা সমান। ওটা সবাই ব্যবহার করে ফুটছে, একটা সামান্য হ্যাঁ। আওয়াজ আসে। সমুদ্রেও তো জল ফুটছে, মানে সমুদ্র থেকেও তো বাষ্প আকারে জল উপরে উঠছে, সেখানে কি আওয়াজ লক্ষ্য করতে পারবে? এখানে কিন্তু আওয়াজ পাবে। ঢেউয়ের আওয়াজকে নিয়ে বলবে সেটা হবে। বা নদীর জল ফুটে স্থির থাকে আওয়াজ পাবে, সেক্ষেত্রে সেখান থেকে বাষ্প আকারে জল উপরে বাষ্প আকারে বলতে আছে বাষ্পটাই আমাদের, সেক্ষেত্রে কোনো আওয়াজ পাচ্ছ না। দুটো প্রক্রিয়ার পার্থক্য বুঝতে হবে। তোমরা দেখেছো বয়লের সময় কিন্তু যে জলটা থাকবে তরলের সমুদ্র ভাগ থেকে কিন্তু বাষ্প আকারে উপরে উঠে যাবে। কিন্তু যদি ইভাপোরেশন করি তখন সমগ্র অংশের মানে সমগ্র অংশগুলি সেখানে কিন্তু বাষ্পায়ন হচ্ছে বা বাষ্প আছে। কিন্তু ইভাপোরেশন দেখি সেটা কিন্তু জলের উপরিতল থেকে কিন্তু বাষ্প হচ্ছে। এটা বলতে লিখো বাষ্পায়ন হচ্ছে যে কোনো উষ্ণতায়। প্রথমে এখানে হেডলাইন দিচ্ছি, পাত্রতে প্রচুর উপরে পড়ে। বাষ্পায়ন হওয়ার জন্য কোনো পার্টিকুলার টেম্পারেচার দরকার হয় না, যে কোনো উষ্ণতাতেই বাষ্পায়ন হতে পারে। এটা স্ফুটনা কিন্তু সম্ভব নয়। ওই টপ করে ফুটতে গেলে অনেকক্ষণ ধরে তোমাকে গরম করতেই হবে, নাহলে টপ করবে না। তাহলে বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় সম্ভব। প্রথম সিগন্যালে আছে বাষ্পায়ন বা ইভাপোরেশন, জিনিসটা মনে রাখতে হবে। বাষ্পায়ন বা ইভাপোরেশন যে কোনো উষ্ণতায় সম্ভব। এবং কি হয় তলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে। আবার দ্বিতীয় পয়েন্ট, এটা কি তলের সমগ্র অংশ থেকে হয়? সমগ্র অংশ থেকে হয় না, উপরিতল থেকে হয়। ধীরে ধীরে বাষ্পীভূত হয়। আবার একটা পয়েন্ট, ধীরে হয়, প্রক্রিয়া কিন্তু ধীর গতিতে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এই ঘটনাকেই হলো বাষ্পায়ন। তাহলে কি পয়েন্ট বলবো? বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হতে পারে, আর সেটা মানে তরলের সমগ্র তল থেকে তো হয়। দেখা যাচ্ছে লিখে দেখে বলো। আর তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। যে কোনো উষ্ণতায় বাষ্পায়ন ঘটতে পারে। বাষ্পায়ন কেবলমাত্র তরলের উপরিতল থেকে হয়। বাষ্পায়ন প্রক্রিয়া ধীর গতিতে সম্পন্ন। আমাদের ধীর গতি হবে। এই ধীরগতির মধ্যে বেশি ধীর কম ধীরের প্রশ্ন আছে। যে সমস্ত তরলের বাষ্পায়নের হার বেশি ধীরে হয়, কিন্তু বাষ্পায়ন বেশি তরল বলে। আর তাদের হচ্ছে ধীর বাষ্প, তাদেরকে অনুদ্বায়ী তরল বলে। অনুদ্বায়ী তরল স্পিরিট, অ্যালকোহল, ইথার। কিন্তু এখান থেকেও পড়বে অনুদ্বায়ী তরল বলে যার বাষ্পায়নের হার বেশি। স্পিরিট, অ্যালকোহল, এইটাগুলো ইথার এগুলো ঢুকে। অনুদ্বায়ী তরল জল বাষ্প করতে অনেক টাইম যদি খালিয়ে দেওয়া যায়। একটা বোতল আছে শেষ হবে না, সেই বোতলের ঢাকনা খুলে রাখতে হবে, তাহলে চলবে। তারপর তেল কি সবাই বাষ্পিত হবে না, গ্লিসারিন সেও বাষ্পিত হবে না, তাহলে অনুদ্বায়ী তরল। তাহলে এই ছবিটা এসে তাহলে এইখানের এটা বললাম যেটা উপরিতল থেকে হচ্ছে। নেক্সট, বাষ্পায়নও কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। দেখা যাক কিভাবে। তরলের তুমি তরল নিয়েছো সেটা কেমন, জল নিয়েছো কি নিয়েছো তার উপর নির্ভর করবে। তাহলে দেখবো তরলের ফুটনাঙ্ক কম হয়, যে তরলের ফুটনাঙ্ক কম তাহলে জলে তোমার ইথার
বাষ্পীভূত আমরা দেখে তার রাখবে যে টকবক করে যদি ফুটছে জল, তাহলে সেক্ষেত্রে বাষ্পায়ন হওয়া সম্ভবই নয়, সেক্ষেত্রে ফুটনে চলে যাবে। তার মানে স্ফুটনাঙ্ক কম হতে হবে। এটাকে কি ভাবে যে ফুটছে, প্রচুর ফুটছে মানে তো স্ফুটনাঙ্কের দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে বাষ্পায়ন হবেই না, তারপর স্ফুটনাঙ্ক তোমার কম হবে। তাহলে যে সমস্ত তরলের স্ফুটনাঙ্ক কম, মুখস্থ করতে যাবে না, কারণ ভুলে যাবে। এবার তরলের প্রকৃতির যেমন বায়ু উষ্ণতা, তরল বায়ু বাড়লে বাষ্পায়ন হবে, এটা নর্মাল। যদি উষ্ণতা বাড়ে তো বাষ্পায়ন বাড়বে। যাই জন্য গরমকালে পুকুর বা ডোবা প্রভৃতির জল তাড়াতাড়ি শুকিয়ে যায়, দেখেছো। গরমকালে উঠা বাড়ছে, তাই পুকুরের জলও কিন্তু শুকিয়ে যাচ্ছে। এমনি বাষ্পায়ন থেকে কোনো উষ্ণতা হয় না, যে কোনো উষ্ণতা প্রয়োজন হয় না নাকি? প্রয়োজন তো হয়, কিন্তু উষ্ণতা লাগে, সেটা বলার দরকার নেই। তোমার কম উষ্ণতা হয়, বেশি উষ্ণতা হয়, কিন্তু উষ্ণতা যদি বাড়ে তো বাষ্পায়ন হয়, আর যদি কমায় বাষ্পায়ন হার কমবে, কিন্তু হয়। তলের উপরে খেতে হয়, আগে থেকে তল পরিতল যদি আমি বাষ্পায়ন হার বেশি হবে, উপরিতল ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন কিন্তু তত দ্রুত হবে। কারণ কি বরঞ্চ ডিসে ঢাললে বাষ্পায়ন দ্রুত হয়, ভালো করে দেখবে। অনেকে কাপে প্লেটের উপর চায়ের কাপ, অনেকে আবার কি হয় প্লেটে চা দিলে খাই নাকি, দেখেছো হয়তো। এখন এরকম বাড়িতে নর্মাল চা খেতে খাই না, কেউ বাইরে আসলে খাই প্লেটের উপর চা, কাপের উপর চা। এবার তুমি খাচ্ছ, তোমার খেতে বেশি টাইম লাগবে না তুমি যখন প্লেটে ঢেলে খাবে তখন তোমার বেশি লাগবে? তুমি যে বল কি মনে করবে, কোথায় কোনটা বেশি টাইম দেবে? কাপে খেলে বেশি যাবে, কেন? তরল ক্ষেত্র ক্ষেত্র খুবই ছোট, মানে ধীরে বাষ্পায়ন হচ্ছে, মানে তাপটা খুব সহজে বেড়াচ্ছে না। কিন্তু যখনই ক্ষেত্রফল বেড়ে গেলে তখনই ক্ষেত্রফল বাষ্পায়নের হারও বেড়ে গেল, ফলে দুটো ঠান্ডা হবে। এখানে বাষ্পায়নের ফলে কিন্তু শৈত্যের অনুভব করা যায়, মানে বাষ্পায়নের ঠান্ডা অনুভব করবে, তাই জন্য চাটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। মনে রাখবে বায়ু শুষ্কতা, বায়ু যত শুষ্ক হয় বাষ্পায়ন তত দ্রুত হয়। বর্ষাকাল শীতকালে বায়ু তাড়াতাড়ি শুকায়, ভালো করে দেখো। তুমি এখন বর্ষাকালে দেখবে বাড়িতে সবাই জামা কাপড় মিলে রাখছো, কোনো একটা শুকাচ্ছে না, একটু কোথাও না কোথাও ভিজা হয়ে যাচ্ছে। কিন্তু শীতকালে শুকাও, গ্রীষ্মকালে কথা বাদিচ্ছে, কারণ এখানে বায়ু শুষ্ক, শীতকালে বেশি হয়। কিন্তু শীতকালে যদি শুকাতে দাও দেখবে আর তোমার বাড়িতে রাখতেই হচ্ছে না, এর সঙ্গে সঙ্গেই প্রায় শুকিয়ে যাবে, সকালে মিললেই বিকেলে তুলে নিতে হচ্ছে। এই বর্ষাকালে উপায় নাই, সকালে বৃষ্টি পড়েই যাচ্ছে। তাহলে বায়ু শুষ্কানোর উপর কিন্তু প্রচুর ডিপেন্ড করছে। তাহলে বায়ু যত শুষ্ক হবে, কেন এখন বায়ু কিন্তু আর্দ্র বা ভেজা আছে, বৃষ্টি পড়ছে, কিন্তু বায়ু যত শুষ্ক হবে ভেবে নাও তখন বাষ্পায়ন কিন্তু দ্রুত হচ্ছে। তরলের উপর চাপ, চাপ কিন্তু ভাবো উপর থেকে কি হবে, তরলের উপর থেকে বাষ্প হয়ে বেরিয়ে যাবে, কিন্তু তুমি যদি চাপ দাও তাহলে ভালো করে মনে দেখো, তোমার কাছে বিজ্ঞানের তরল আছে, এই তরলের উপরিতল থেকে বেড়াতে চেষ্টা করছে, আর তুমি তাকে আটকে দিচ্ছ। লক্ষ্য করো, কল্পনা করে বুঝতে হবে, তার মানে চাপ তোমাকে কমাতে হবে, তাই আবদ্ধ পাত্রে ভিজে জামা কাপড় রেখে বাইরে করে নিলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে। তুমি চাপ দিচ্ছ তাহলে বেড়াবি করে, তুমি একটা চেপে চেপে চাপ লাগিয়ে দিচ্ছ, তাহলে জিনিসটা বেড়াবি করে। তাহলে বেড়ানোর জন্য চাপটা কমাতে হবে, যত চাপ কমা থাকবে তত বাষ্পায়নের হারও বাড়বে। কেন বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে সাপোর্ট আরো দিই, সাপোর্ট মানে বাইরেও বাতাস দিচ্ছি, তাহলে কি এই যে বেড়াচ্ছে যারা তারা আরো দ্রুত গতিতে বেড়াতে পারবে। তুমি যাচ্ছ নৌকা নিয়ে স্রোতের অনুকূলে যাচ্ছ, অনুকূলে যাচ্ছ মানে তুমি যাচ্ছ, তোমার একটা বেগ আছে, কিন্তু তোমাকে স্রোত তো ঠেলছে পিছন দিকে। ভালো করে লক্ষ্য করো, এই লক্ষ্য না করে বসে বেশি মনে থাকবে। তুমি স্রোতের অনুকূলে যাচ্ছ, স্রোতের উপরে যাচ্ছ মানে তোমার একটা বেগ আছে, স্রোত তোমাকে নিয়ে যাচ্ছে, স্রোত সাহায্য করছে। তাহলে যত তোমাকে ঠেলছে তাহলে তুমি তাড়াতাড়ি পাচ্ছ, তাহলে তোমাকে বায়ু প্রবাহ যদি বাড়ে তাহলে বাষ্পায়নের হারও বাড়বে। এই জন্য কেমিক্যাল কাটা শরীরে ঠান্ডা বেশি নেই, একদম বাস্তব উদাহরণ দিয়ে দিয়েছি, একবার দেখেছি, কোনো সমস্যা নেই। তলের প্রকৃতি কেমন হতে হবে সেটা স্মরণ করে দিয়েছি। বায়ু উষ্ণতা বাড়লে কি হবে, তলের পরিতলের ক্ষেত্রে বলতে গেলে তাপের কম রাখতে হবে, শুধুমাত্র বাড়বে কমবে এগুলো রাখতে হবে, কিন্তু মুখস্থ করলে বেশি দিন মনে থাকবে। তারপর সুস্থ শীতকালে ভেজা কাপড়, বর্ষাকালে ভেজা কাপড় মানে তলের উপর চাপ বললাম, চাপ দিলে কেউ কি ব্যথা পাবে না, চাপ কমলে বেরিয়ে আসবে, মানে বাষ্পায়ন বাড়বে, বায়ু চলাচল হচ্ছে শরীরের উপরে নজর রাখতে হবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে মানে কি হবে, আগে যা হয়েছিল এবার উল্টাবে। বলেছিলাম যে কোনো সময় এখন একটি নির্দিষ্ট সময় আছে, নালে যে কাপড় ফুটছে বিদ্ধ করছে বা ভার তো দেখছো কাপড় ফুটছে, ওটা একবার চাপানোর সঙ্গে কিন্তু ফুটে অনেক সময় করতে হচ্ছে, হিটে হচ্ছে, মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় তাকে পৌঁছাতে হয়েছে, তারপর কিন্তু সম্ভব, তার মানে নির্দিষ্ট উষ্ণতায় কথা করতে হবে, করবো। তবে সমস্যা এরা দ্বিতীয় বাষ্পায়নে কি হয়েছিল, উপরিতল থেকে সমান দ্রুত, এখানে ধীরে ধীরে হতো, এখানে দ্রুত কাজ হয়, বাষ্পে নির্গত তিনটি মাথায় রাখবে বেশি নয়, নির্দিষ্ট উষ্ণতায় তবে সমস্যা থেকে আর এটা স্ফুটন, তাহলে স্ফুটন হচ্ছে, তাহলে স্ফুটনাঙ্ক থাকবে একটা,
মানে পানি নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা উষ্ণতায় পৌঁছাতে হবে, সেই উষ্ণতায় পৌঁছালে তখনই তোমার ওই জলটা বাষ্পীভূত হবে। জলটা বাষ্পীভূত হবে একটা নির্দিষ্ট উষ্ণতায় আসা পড়তো, সেই নির্দিষ্ট উষ্ণতা একটু আগে হিমাঙ্ক বলছিলাম বা গলনাঙ্ক বলছিলাম, নির্দিষ্ট উষ্ণতা ছিল। এইখানেও সেই নির্দিষ্ট উষ্ণতা, ওই ক্ষেত্রে কি হয়েছিল, গলনাঙ্কের সময় নির্দিষ্ট উষ্ণতায় এসে গলে যাবে, হিমাঙ্ক কি ছিল নির্দিষ্ট উষ্ণতায় এসে জমে যাবে, আর স্ফুটনাঙ্কে কি নির্দিষ্ট উষ্ণতায় এসে বাষ্পে পরিণত হবে, সেটাই হচ্ছে স্ফুটনাঙ্ক। যেমন জল স্ফুটনাঙ্ক তো 100 ডিগ্রি সেকেন্ড, জল স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেকেন্ড, মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বিশুদ্ধ জল উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয়। পৌঁছে তখন পর্যন্ত জল ফুটে থাকবে এবং 180 সেকেন্ড উষ্ণতায় পৌঁছে যাবে, তখন পুরো জল শেষ বাষ্পে পরিণত যাবে। ঠিক আছে, এবার বলতে পারো তিনটি পয়েন্ট, গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট, তিনটা কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় আছে। আর বিন্দু দেখা যায় কখন গলে যাচ্ছে, কখন জমে যাচ্ছে, কখন বাষ্প হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাই এবার স্ফুটনাঙ্কের বিভিন্ন বিষয় করা মত করলে কিন্তু বলবে এত আগে বলা দেখি যা সংখ্যা স্ফুটনাঙ্ক পাত্রে বাড়ি জল গরম করে এই বিষয়ে এটা বিষয়ের উপর নির্ভর করবে, একটা তরলের উপর চাপ, একটা তরল একটু আগেই পড়েছিল। আমি যদি কোনো গলনার ক্ষেত্রে বলেছিলাম, যদি অপদ্রব্য মেশাই, কোনো কঠিন পদার্থ যদি অপদ্রব্য মেশাই, গলনাঙ্ক বাড়বে না কমবে? কমবে। কমবে। অপদ্রব্য বলবো এটা কিন্তু কোনো তরলের উপর কঠিন পদার্থ মেশালে গলনাঙ্ক অপদ্রব্য মেশালে গলনাঙ্ক হবে, অপদ্রব্য মেশালে স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যায়। কারণ কি তরলে কোনো কঠিন পদার্থ মেশালে হয়। এবার জল ফুটাচ্ছ সাধারণ লবণ দিলে নিশ্চয়ই ইউজ করো বাড়িতে, ডিম্পার ঢুকে দেয় দেখেন কোথাও করো নেই বাড়িতে, হ্যাঁ স্যার, হ্যাঁ নুন দেয়। স্যার আলু সিদ্ধর সময় তো নুন দেয়। যেটা রাতে সিদ্ধ হয়ে যায়। তাহলে এই যে অপদ্রব্য মিলালাম, জলের স্ফুটনাঙ্ক বেড়ে গেলে রিয়েল এক্সাম্পল এই কোশ্চেন তো এখানে মানে তাহলে স্ফুটনাঙ্ক ছিল স্ফুটনাঙ্ক কেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটা 90 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িছে, এগুলো তো বলতে গরম কারণে এটা ভুলি হবে, গরম কি হবে, কমবে গরম আর স্ফুটনাঙ্ক দেখতে পারবে। তাহলে এই বাষ্পায়নের সময় তাপমাত্রা কি বাষ্পায়ন বাড়বে, বুঝলে বাষ্পায়ন বাড়া হচ্ছে, তুমি চাপ দিচ্ছ বাড়ে বাড়ে না কম, বাড়ে তুমি চেপে দিচ্ছ চাপ তোমার কাছে, তুমি চেপে রেখে দিচ্ছ, এটা ব্যথা কি করে বাষ্পায়ন কমে কি কমে যাবে, চাপ কমালে বাষ্পায়ন বাড়ে, এখানে উল্টো চাপ বাড়বে, এই যে চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় আর চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে, তাই এগুলো উল্টো এমনি ডাবল টাইম প্রেসার ভালো ভেবে নাও। মানুষ তো হয় না প্রেসার চাকা সেন্সর করে বেশিরভাগ ক্ষেত্রে উল্টো প্রেসার করে আগে এটা একদম বড় করে প্রেসার করে প্রেসার করে এখানে পড়াইস কি করছে উপরের দিকে তাকিয়ে দিচ্ছে আর দিকে বাষ্প কিন্তু বেরাতে পারছে আর চাপ পাচ্ছে, তার চাপ বাড়তে পারছে স্ফুটনাঙ্ক বাড়তে পারছে, এই পরিস্থিতিতে তুমি ঢাকা করে দাও ব্লাস্ট করে, তাই জন্য ওটাকে ওই সিটি বা বলে না একটা কি বাষ্পায়ন করে বার করে দেওয়া হয়, যাতে চাপটাকে একটু রিলিজ করা হয়, তখন তুমি এটা ঢাকা দুটো প্রেসার করে কাজ করবে। তাহলে এটা প্রেসার কুকার ব্যবহার করা হয়েছে এই স্ফুটনাঙ্কের এই প্রপার্টি বা ধর্ম এটা, তাহলে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়লে তাড়াতাড়ি সিদ্ধ হবে, অপদ্রব্য মিশালে তাড়াতাড়ি সিদ্ধ হবে মানে স্ফুটনাঙ্ক বাড়িয়ে দিবে, তাহলে এক্ষেত্রে সবই বাড়বে, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে চাপ বাড়ালে বাড়বে, অপদ্রব্য মিশালে বাড়বে। ঠিক আছে, অবশ্যই এত পর্যন্ত এবার রাতে আছে বসে আছে বসে থাকে তারপর ক্লিয়ার বলতে পারো নাকি জানি না এই পার্থক্যটা দেখো, বাষ্পায়ন স্ফুটন একটু আগে বলেছি, বাষ্পায়ন যে কোনো উষ্ণতা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ঘটে, বাষ্পায়ন যখন তরল বিন্দু থেকে হয় স্ফুটন তরল সমস্যা হয়, বাষ্পায়ন দিলে হয় স্ফুটন দ্রুত গতি হয়, বাষ্পায়ন তরল হয় স্ফুটন তরল থাকে, যখন বাষ্পায়ন হয়ে যায় ভালো ভাবে শুকনো জল থেকে যখন এই বাষ্পায়ন হয়ে যায় বা তুমি হাতে স্পিড দিলে আরো ভালো কথা উদাহরণ, হাতে স্পিড অনেকেই পড়েছে আশা করি বা স্পিড এটা ঠান্ডা লাগে, তোমার ঠান্ডা লাগবে তোমার নর্মাল টেম্পারেচার ছিল বডির একটা নর্মাল টেম্পারেচার ছিল কিন্তু ঠান্ডা লাগবে মানে তরল উষ্ণতা কমলো কিন্তু স্ফুটনের সময় গরম জলে হাত ঢুকিয়ে দেবে কেমন লাগে, বাষ্পায়ন কিন্তু শব্দ হয় কোন আওয়াজ হয় কিন্তু স্ফুটনের সময় যখন দেখবে আওয়াজ হচ্ছে আর এটা হচ্ছে বাষ্পায়নের সময় যে একটা লিন্ড দরকার হয়, এটা আমি একটু পরে বলবো, যে কোনো জিনিসের উপর লিন্ড প্রয়োগ করতেই হবে আমাদের একবার কোনো পদার্থের উপর অবস্থা পরিবর্তন ঘটানোর জন্য, সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস মানে অবস্থার পরিবর্তনের জন্য একবার পদার্থের মধ্যে তাপমাত্রা প্রয়োগ করা হয়, পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য একবার পদার্থের উপর যে তাপমাত্রা প্রয়োগ করতে হয় তাকে পদার্থের লিন্ড বলা হয়, এই লিন্ডটা ভালো হবে যদি বাষ্পায়ন হয় তাহলে সেই লিন্ডটা তরল জলে থেকে সংগ্রহ করে, কিন্তু স্ফুটনের ক্ষেত্রে যেটা হয় এটা বাইরে থেকে করতে হয়, তোমরা একটু অবস্থা করো, তুমি যখন ডিম সিদ্ধ করছো বা গ্যাস সিদ্ধ করছো কিন্তু যখন বাষ্পায়ন হচ্ছে কোথায় হচ্ছে উপরে হচ্ছে সেখানে তুমি কি দুঃখ গ্যাস সিলিন্ডার বন্ধ করতে গেছো, তাহলে একটা তাপটা সেই তাপটা যেটা বাষ্পায়নের সময় তরল থেকে সংগ্রহ করা হচ্ছে কিন্তু যখন স্ফুটন হচ্ছে সেটা তুমি বাইরে থেকে গ্যাস সিলিন্ডার বা আগের দিন ওই মাটি দিতে কাঠ জ্বালিয়ে সেখান থেকে হচ্ছে বাইরে থেকে সরবরাহ করতে হচ্ছে না, একদম রিয়েল এক্সাম্পল কিন্তু ভাবলে হয় বুঝতে করতে হবে, তাহলে কি বললাম যে কোনো সময় ঘটে নির্দিষ্ট উষ্ণতা ঘটে উপরে তলে হয় সমগ্র তলে হয় ধীরে ধীরে ঘটে দ্রুত ঘটে, এখানে উষ্ণতা কমবে বাষ্পায়ন হয়ে যাওয়ার পর এটা উষ্ণতা একই পরিবর্তন হবে না, এটা নিঃশব্দ হয় সশব্দ হয়, এখানে নিতে হবে নিজ দেহ থেকে সংগ্রহ করবে এটা বাইরে সংগ্রহ করতে হবে।
এই কেটলি চোখে ভালো করে দেখো, এখন ছবি দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো না? শীতকালে ঠান্ডায় ধোঁয়া বেরোয় না মুখ থেকে অনেক সময়, দেখেছো তো? হ্যাঁ এবার সেই ঘোড়ার সামনে যদি আমি কোনো কাঁচের নিয়ে আসতো, তাহলে যেখানে যে আমি দেখতে পাচ্ছি মনে হবে। বা এই পরিস্থিতির কেটলিতে কি আছে, গরম চা আছে, সে চা থেকে বাষ্প বেরাচ্ছে, এবং ওই কেটলিটা কি ছিল, ঠান্ডা কেটলি ছিল। তাই জন্য দেখো বাষ্পটা কি হয়ে গেল, জল হয়ে গেল। তার মানে কি হলো, ঘনীভবন করেছে, বাষ্প থেকে গ্যাসে ফিরে আসছে। তাই কোনো ধরনের বাষ্পীয় অবস্থা জলে পরিণত হওয়ার ঘটনা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন ঠান্ডা হলে ঘনীভূত হয়ে যায়, বলা যাবে যে কেটলি আছে, কেটলি জল নিয়ে পড়লে কেটলি জলীয় হয়ে থাকে। এই অবস্থা কেটলি থেকে বাষ্প বেরাচ্ছে, এই বাষ্পের সময় তুমি বাষ্পের সামনে ঠান্ডা কাঁচের প্লেট ধরলে ভালো করে কাঁচটা কি হবে, বিভিন্ন ধরনের দেখতে পাবে পাবে। বা গাড়ির কাছে কাছাকাছি গাড়িগুলো হয়, যেগুলো এসি থাকে, সেগুলো পাবে। সেগুলোতে যখন এসি চলছিল, ভালো কথা, এসি যখন বন্ধ হয়ে গেলে, গরম হয়ে থাকলো, তুমি যখন বিভিন্ন পাশে দেখো জল গেছে, এই ঘটনাগুলো ঘটে। যেখানে ছবি দেখতে পাচ্ছ, এখান থেকে ঠান্ডা অংশ ছিল, আর নিচে কি আছে, গরম অংশ। ফলে বাষ্প বেরালো এবং ঠান্ডা অংশ এসে গেলো, জলের বিন্দু বিন্দু জমে গেলো। বাষ্প থেকে কি হলো, জল হলো, মানে বাষ্প থেকে লিকুইডে পরিণত হলো। এই ঘটনা হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন। নেক্সট, ল্যাটেন্ট লিন ছিলাম, লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। ওই পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য, পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য একক ভরের কোনো পদার্থের, একক ভরের কোনো পদার্থের উপর যে তাপ বা সরিয়ে নেওয়া হয়, যখন তাপ অর্জন করতে যাবে, শুধু তাপ দিতে হবে না, কমাতে হবে, সেই তাপে আমি তাকে লিখে দিচ্ছি চিন্তা করো। এই তাপ বা ল্যাটেন্ট হিট বলা। এখান থেকে মেন জিনিস এটাই লাগবে, একক ভরের কোনো পদার্থের উপর যে তাপ। তাহলে এর নিচে একক কি হতে পারে, নিচে হতে পারে তাপে কি হয়, ক্যালোরি। বা কিসে বলো, তাহলে ক্যালোরি বলবো। কিন্তু একক ভরের পদার্থ মানে ক্যালোরি না, ক্যালোরি পার আমি যদি বলি তাহলে জুল পার কেজি। একক ভরের কি আছে, জি বাই গ্রাম বাই ভর আছে। তাহলে একক ভরের কোনো পদার্থের যে পরিমাণ তাপ করা হচ্ছে সেটা আসলে কি মনে করছি, অসাবল হয়ে যাচ্ছে। তাহলে ক্যালোরি পার জুল পার কেজি। এই যে লেখা আছে একটা ধরো বড় বড় লিটার 10 ক্যালোরি পার, এবং 3.6 বড় লিটার 40 ক্যালোগ্রাম, সবগুলো দিয়ে এর অধিক বুঝবো। ওয়ান যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা হতো, একদম বড় 40 ক্যালোরি উষ্ণতায় এখানে 1 গ্রাম জল। বড় করে নিতে কি, বরফে গলিয়ে জলে পরিণত করবো। 1 গ্রাম যদি বরফ নিই তাহলে 1 গ্রাম জল পাবো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতা পরিবর্তন রাখছি না, বলতো 1 গ্রাম বরফ নিলাম, 40 ক্যালোরি তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করলে কি হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই 1 গ্রাম জল পেলাম। তাহলে বাবা বুঝতে পারছো, একক ভরের পদার্থ, একক এক কি প্রয়োগ করছি, তাপ প্রয়োগ কতটা, 40 ক্যালোরি তাপ প্রয়োগ করলাম, সেই উষ্ণতাতেই কি পেলাম, সেই একক ভরের কি পেলাম, একই পরিমাণ জল পেলাম। আমার অবস্থা পরিবর্তন ঘটলো। তাহলে লিন তাপের জন্য কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে, কথা মনে রাখতে হবে। এই ঠান্ডা কিন্তু ধরতে পারে, ঠান্ডা কিন্তু এই কিন্তু ক্যালকুলেট করতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো বাষ্পায়িত তোমরা তো করবো কি হয়, দেখো সাথে কি থাকবে, মিথিলেটেড স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে। কেন একটু আগে বলেছিলাম, কেন বাষ্পায়ন ঘটে, বাষ্পায়ন ঘটে ঠান্ডা লাগবে, পরে নেবে যে বলা শুন নাই, হাতে স্পিরিট যদি পড়ে যায় ঠান্ডা লাগছে। তাহলে এখানে কি ভাবে ঘটেছে মনে রাখবে, বাষ্পায়ন বা ইভাপোরেশন। আবার এটা দেখো মাটি পড়ছে, জল পেট্রোল কাছে জলে ঠান্ডা লাগে, এক্ষেত্রেও কিন্তু একটা দেখবো ইভাপোরেশন। মাটি পাত্রে জল ঠান্ডা হয়, এর নিচে হতে পারে ইভাপোরেশন, কনডেনসেশন, এরকম ভাবে কোশ্চেন লিখবে। বাকি এখানে লেখাই আছে, তুমি পড়তে পারো। মনে রাখবে কর্পূর ইউজ হয়, কর্পূরে জ্বালিয়ে হয়, কর্পূর কিন্তু কঠিন, কর্পূর জ্বালানো কি হলো, তাপ তো জ্বালানো ঠিক হলো, কিন্তু কর্পূরকে তরল হলো, কর্পূর কিন্তু গ্যাসে পরিণত হলো। তাহলে কর্পূর পরে এই নামটা বুঝে যাবে, অ্যাম্ফার বলা হয়। অ্যাম্ফার এক সময় বাংলা অ্যাম্ফার লিখে, অ্যাম্ফার কর্পূর। এটা কি আয়োডিন, ন্যাপথালিন, নিশাল, অ্যামিনো ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড মনে রাখতে হবে, আসেনিক, বেনজোইক অ্যাসিড ইত্যাদি। এগুলো দেখেন করতে পারে, কর্পূরের গন্ধ কার্বন ডাই অক্সাইড, এগুলোকে মনে রাখবে, এগুলো বলে রাখো। আর ঊর্ধ্বপাতন এর অপোজিট কি হলো, মানে কি, কি হয় তোমাদের সলিড ঠিক আছে, ও হ্যাঁ ডিপোজিশন। একটা ধরে রাখি, তুষার না এখানে বেশি পড়বো, এখানে বেশি পড়ানো হবে। তো এখানে শুধু বলে দিই, এলিমেন্ট কি হবে, কার্বন, নাইট্রোজেন,
এর যৌগ কার্বন ডাই অক্সাইড ইভেন সেম টাইপস অফ অ্যাটম থাকবে, সেম শুধু কার্বন শুধু নাইট্রোজেন, কিন্তু যখন ডিফারেন্ট টাইপস অফ অ্যাটম থাকবে, কার্বন ডাই এর মধ্যে দুটো অ্যাটম থাকবে, আমি অক্সিজেন পাবো, যদি ও নেই তখন ও থ্রি অক্সিজেন পাচ্ছি, আর কিন্তু কার্বন ডাই অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, তাহলে কার্বন ডাই অক্সাইড কখন যৌগ, কিন্তু এরা কি থাকবে মৌল। আর মিক্সচার কি হবে, যেখানে মোর দেন ওয়ান এলিমেন্ট কখন থাকবে, একাধিক থাকবে, যেমন বাতাস বা এয়ার, এটা কি আছে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, সব কিছু তাহলে মিক্সিং হয়ে যাচ্ছে সবকিছু, কি মিক্স হচ্ছে সেম টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ এবং মোর দেন ওয়ান, একাধিক থাকবে, একটা অ্যাটম থাকবে না, শুধু কার্বন ডাই অক্সাইড থাকবে না, সেটা নাইট্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, শুধু কার্বনও থাকবে, শুধু অক্সিজেন থাকবে, সব মানে একাধিক থাকবে, তখন ওটা কি মিক্সচার। এটা সমসত্ব মিক্সচার বা কলয়েড এসব কিছু আছে, সেটা ডবল চ্যাপ্টারে পড়ানো হবে। এখানে শেষ হতে কোনো সমস্যা হলে বলতে হবে। সঞ্জনা দায়িত্ব সহকারে বলে আগে দিন কাটিয়ে স্যার কত দেখি হবে প্রথমে স্যার আপনি পড়ালেন যে বলে কাকে বলে ওটা একটা সংজ্ঞা দিয়েছেন, কোনটা বলেন ফিউশন বা মেল্টিং ডিপার্টমেন্ট মানে সলিড যেটা লিকুইডে যুক্ত। আগে নামগুলো বলতে স্যার, নাম শোনা এখন ডিটেইল বলতে হবে। সলিড থেকে লিকুইড সলিড থেকে লিকুইড মেল্টিং, হ্যাঁ মেল্টিং মেল্টিং ফিউশন করো, লিকুইডটাই যখন গরমটা হচ্ছে সেই লিকুইডটা কি হবে, বলুন স্যার। নির্দিষ্ট উষ্ণতায় যে কোনো পদার্থ কোনো পদার্থ বলে গরম হচ্ছে সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় এই পরিমাপের মেল্টিং গলনাঙ্ক। বলুন ভালো বলেছি। কঠিন পদার্থ গলে পরিণত হচ্ছে, মিনি হয়ে যাবে, তাপমাত্রা হচ্ছে, এই তাপমাত্রা কত হবে, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় হতে হবে, সেই নির্দিষ্ট উষ্ণতায় ওই নির্দিষ্ট উষ্ণতা হচ্ছে ওই তরল পদার্থের, ওই নির্দিষ্ট উষ্ণতা হচ্ছে ওই তরল পদার্থের উষ্ণতা, সবই একই নির্দিষ্ট উষ্ণতা থাকে, কিন্তু জিনিস মানে পদার্থ রয়েছে, তরল পদার্থ রয়েছে, তরল পদার্থ রয়েছে, কোনো তরল কোনো কঠিন পদার্থের সঙ্গে যদি অবদান মিশ্রণ হয় তাহলে গলনাঙ্ক বাড়বে কমবে, বাড়বে বাড়বে উত্তর চলে এসেছে কমে আগে বলেছিলাম গলনাঙ্কের ক্ষেত্রে কমে, ফুটাঙ্কের ক্ষেত্রে বাড়ে, তাই না এখানে আছে কোশ্চেন গুলো, তাই আমি লিখে করেছি। আচ্ছা বাষ্পায়নের পরে শৈত্যের সৃষ্টি হয় মানে কিছুটা কমে যায়, ঠিক সত্য, হাতে স্পিরিট বলে ঠান্ডা লাগবে না গরমে না কিছু লাগবে, ঠান্ডা লাগবে, তার মানে উষ্ণটা কমছে, তার মানে উষ্ণটা পরিবর্তন কমলো এবং শৈত্যের সৃষ্টি হবে, শৈত্য ঠান্ডা এটা বলছি। আচ্ছা বাষ্পায়ন হচ্ছে স্তরের সমগ্র অংশ থেকে হয়, সত্য না মিথ্যা, এটা চলে আসি দুটো প্রশ্নে। ফার্স্ট চলে আসি আচ্ছা আচ্ছা বড় কোশ্চেন বড় দেখতে পাচ্ছি যাই কোশ্চেন হচ্ছে বাষ্প থেকে কঠিনের রূপান্তরের স্যার পদ্ধতি, দেখতে আমি বলবো বাষ্প থেকে কঠিনের রূপান্তরের পদ্ধতি কি? স্যার বাষ্প থেকে কঠিন রূপান্তরের পদ্ধতি কি হয়? বাস থেকে হ্যাঁ বাষ্প থেকে অবক্ষেপণ বা নিউট্রিশন। কোনো প্রশ্ন কঠিন রূপ ভয় লাগে, কোনো বাষ্পের ঘনীভব ইংলিশ নাম বলো, ল্যাটেন্ট হিট বলতে পারে গো जो গ্রাম দিয়ে ক্যালোরির সঙ্গে এভাবে সাজাবে কাজ করে, হ্যাঁ স্যার। নিচের সত্য যা যাবে বাষ্পায়নের ফলে তরলের উষ্ণতা কমে, অপদ্রব্য মিশালে কঠিন পদার্থের একটা করে সত্য লিখতে হবে, সত্য। তারপরে প্রশ্ন করো আমাদের কোন পদার্থের গলনাঙ্ক কমে, সত্যটা তরল ভিতরে যেতে হলে বাষ্পায়নের হার বাড়ে, বৃষ্টিপাত করো কি বলবো এটি তুষারপাত কুয়াশা বুঝতে পারছো, কুয়াশা করতে ছিল আসবে না, এলো মিক্সচার চ্যাপ্টারে পাবো, বিশ্বাসের কোনো সময় ভূগোলের মধ্যে কোনো কোর্সের জন্য যেটা জানে না অবশ্যই তার জন্য আছে। নেক্সট কোশ্চেন করো সবাই জন্য কোন কথা দেখো তখন বলতে আমাদের প্রমাণ আছে সত্য সত্য যে কোনো সময় যে কোনো সময় সম্ভব তারপরে আমরা হ্যাঁ সত্য গরম করতে যে কোনো না না Chapter 1 says পরবর্তী চ্যাপ্টার হচ্ছে পরমাণু গঠন,
এমসিকিউ টেস্ট হবে, যেখানে কোনো টাইম দেওয়া হবে না। কোশ্চেন আসবে সঙ্গে সঙ্গে যাকে বলবে সে বলবে, মানে কি কোনো অ্যান্সার ডিসকাশন সেখানে কিন্তু হবে না, কারণ অনেকগুলো প্রশ্ন থাকবে, সময়ের মধ্যে শেষ করতে হবে, সেটা সেকেন্ড চ্যাপ্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে যাবে। কেউ ভ্যালিড ক্লাস হবে, পরে সপ্তাহে ভ্যালিড ক্লাস আছে, ফার্স্ট ক্লাস পরে সেকেন্ড ক্লাস দিবে, আর কালকে যেমন চলছে তেমন চলবে, কোনো সমস্যা সেটাও বলতে হবে। সোমবার ম্যাথের ক্লাস হবে, মঙ্গলবার ম্যাথের ক্লাস হবে, সিরিয়াল কবিতা ভাষা কবিতা আছে তো বুঝো না, তাহলে আগের সপ্তাহে তাই সোমবার ক্লাস হবে, মঙ্গলবারও ক্লাস হবে, সোমবার যেমন রবিবার হবে, ঠিক আছে, রবিবার হবে তো চলে আসবে, আমি কেটে নিবো, হ্যাঁ স্যার। আর একটা সিম্পল করে জেরক্স করে নিয়ে চলে আসবে, ঠিক আছে। রবিবার সকাল স্যার কোথায় হবে? 11টা সিভে যাবে। স্যার 11টাই বলেছেন। হ্যাঁ তো 11টা 10-15 এরকমই তো ওই সময় চলে আসবে, ওরকম আমি মিলাতে পারি, অনেকদিন হয়নি তো, আমি ফোন করবে মানে ট্রেনে যাওয়ার সময় ফোন করে বলে দেবে যে বেরিয়েছে, আসতে এতক্ষণ লাগে আমার তো আচ্ছা বলছি কোথায় কোথায় হবে? সমস্যা নেই, কেটে করে সামনে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে। পিডিএফ পেয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, তোমরা সকালে কাল করে আসবে, কোশ্চেন দিয়ে তোমাকে, ঠিক আছে। না শুধু দুটোই আছে। ওদের পেয়ে আনবে কালকে, হ্যাঁ। ওদের পেয়ে চলে চলো চলো।
হুম।